আনিকা চমকে উঠে শুভ্রতার দিকে তাকায়। গলা শুকিয়ে কাঠে পরিণত হয় তার। শুকনো ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে সে। তবে শুভ্রের দিকে একবারও তাকায় না, তাকালে যে চোখ দিয়েই তাকে ভস্ম করে দেবে। আনিকার বেহাল দশার মাঝেই বুঝতে পারল শুভ্র চেয়ার ছেড়ে উঠতে উঠতে রাশভারী কণ্ঠে সমী খানকে উদ্দেশ্য করে বলছে, মা, যার আড্ডা দেওয়ার ইচ্ছে তাকে বলে দিও পরীক্ষা শেষ হবে 2টার দিকে। ঠিক 1 ঘন্টা সময় পাবে। সে 3টার দিকে আমি যাব। সেই সময় যেন কোনো তালবাহানা না করে। আনিকা মনের মাঝে বেশ কিছু সাহস সঞ্চয় করে ফট করে বলল। আমি একা আসতে পারবো। কথাটি বলেই আঘিজোড়া তৎক্ষণাৎ বন্ধ করে নেয় আনিকা। শুভ্র এ কথা শুনে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায় না। আনিকার দিকে শান্ত দৃষ্টিতে এক পলক তাকিয়ে চলে যেতে যেতেই আবারও পেছন ফিরে আনিকার উদ্দেশ্যে বলে, বসে না থেকে তাড়াতাড়ি খাবার শেষ করে এসো। আমার দেরি হচ্ছে। সময় অপচয় করা আমার পছন্দ নয়। সুমি খান ও সাহিল খান পুরো সময় নিশ্চুপ। কি হচ্ছে বা কি বলা দরকার কিছুই বুঝতে পারছেন না তারা। সুব্রতা মুচকি হাসছে শুধু। সাহিল খান আনিকার ভীতু মুখশ্রী দেখলেন। শুভ্রের রুক্ষতায় তিনি অসন্তোষ হলেন, তাই আনিকার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তোমার যত সময় ইচ্ছে আড্ডা দাও মামনি, কোনো না নেই। শুভ্রকে আমি বলে দিব, কিন্তু একা আসার দরকার নেই। শুভ্রের সাথেই বাড়িতে এসো বরং। আর ও যদি তোমার কিছু বলে আমাকে বলবে, আমি বকে দিব তাকে। আনিকা চোখ তুলে শুভ্রের যাওয়ার পথে তাকায়। সে ততক্ষণে দৃষ্টির আড়াল হয়ে গিয়েছে। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আনিকা। সাহিল খানের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলে, কিন্তু আমি একা আসতে পারবো তো। সুমি খান এবার বললেন, দরকার নেই হার্নিকা, তুই শুভ্রের সাথেই আসবি। কিছুটা সময় নিয়ে খাবার শেষ করে গাড়ির কাছে আসলো আর্নিকা। মনের মাঝে কিছুটা ভয় ও কিছুটা চিন্তা। এই বদলোক তখন তো কিছু বলেনি, এখন কি বলে কে জানে। সেটা নিয়ে টেনশনে আছে সে। লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে দাঁতস্থ করে আর্নিকা উঠবে নাকি তোমাকে রেখেই চলে যাব? তৎক্ষণাৎ শুনতে পায় শুভ্রের গম্ভীর কণ্ঠ। কথাটি শ্রবণ হতে দ্রুত গাড়িতে উঠে বসে আর্নিকা। শুভ্রের দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই সে ঠিক যত দ্রুত গাড়িতে উঠেছে তার থেকেও দ্রুত বেগে শুভ্র তার সামনে চলে এসেছে। তৎক্ষণাৎ পেছন থেকে হেলে যায় আর্নিকা। তবে গাড়িতে থাকায় বেশি সুবিধা করতে পারে না। সিটে পিঠে মাথা ঠেকে যায় তার। আকস্মিক ঘটনায় চমকে ওঠে সে। ফলস্বরূপ হৃস্পন্দন দ্বিগুণ বেগে চলতে থাকে তার। বিস্ময়ে আঁকিজোড়া বড় বড় করে তাকিয়ে থাকে শুভ্রের দিকে। শুভ্র আর্নিকার সিটের দুপাশে হাত রেখে স্থির দৃষ্টিতে তাকায় আর্নিকার দিকে। তার বিস্মিত আঁখি জোড়ার দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলে, আমি প্যাঁচার মতো তাকিয়ে থাকি। আর্নিকা বিস্মিত আঁখি জোড়ার আরও এক ধাপ বিস্ময় ছড়িয়ে পড়ে। চমকিত নয়নে তাকিয়ে থাকে শুভ্রের দিকে। হৃস্পন্দনের গতি অস্বাভাবিক। শুভ্রের অতটা কাছে থাকায় হাত পা কাঁপছে তার। সেই সাথে তীর তীর করে কাঁপছে তার ওষ্ঠদ্বয়। কিছু বলতে পারছে না। কি হলো বলো? আমি প্যাঁচার মতো তাকিয়ে থাকি? একই ভঙ্গিমায় বলে ওঠে শুভ্র। আনিকা এখনো নিশ্চুপ, কিছু বলতে পারছে না সে। শুভ্র এবার বেশ ধমক দিয়ে বলল, স্টুপিড বলেছি না? আমি কিছু জিজ্ঞেস করলে তৎক্ষণাৎ উত্তর দেবে। চমকে ওঠে আনিকা। দুদিকে না সুযোগ মাথা নেড়ে তীর তীর করে কাঁপতে থাকা অষ্টদয় দ্বারা অতি চেষ্টায় কাপা গলায় বলল, না, আ- আমি বলিনি তো। আনিকার জবাব শুনে শুভ্র আর একটু এগিয়ে যায় আনিকার দিকে। ছুঁই ছুঁই হয় কপাল। আনিকা চোখ খিচে বন্ধ করে নেয়। হৃদয় মাঝে তোলপাড় সে কিছুতেই থামাতে পারছে না। আনিকার দিকে তাকিয়ে বাঁকা হেসে শুভ্র শান্ত কণ্ঠে বলল, তাহলে আমি কেমন? আনিকা কিছু সময় নিশ্চুপ থাকে। শুভ্র নিজেও ধৈর্য ধরে থেকে ধৈর্যবান পুরুষের পরিচয় দেয়। আনিকা বড় বড় শ্বাস নিয়ে কাপা কণ্ঠে বলে, জানি না। শুভ্র আনিকার কথা শুনতে পেল কিনা তা বোঝা গেল না। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে আনিকার চোখের পাশে তিলটার দিকে। কেমন নেশা ধরে যাচ্ছে তার। ধীরে ধীরে মোহিত হয়ে পড়ছে সে। তবে আনিকার কথার পরিপ্রেক্ষিতে ধীর কণ্ঠে বলল, কেন? আনিকা সেভাবে থেকে কাপা কণ্ঠে বহু কষ্টে বলল, দেরি হচ্ছে তো, পরীক্ষা শুরু হয়ে যাবে। শুভ্র মোহময় দৃষ্টিতে তাকিয়ে মোহিত কণ্ঠে বলল। হোক, তাতে কি? আনিকা এবার বেশ অনুনয় কণ্ঠে বলে, আ- আপনার মিটিংয়ে দেরি হচ্ছে তো। শুভ্রের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সেভাবে থেকেই আগের ন্যায় ধীর কণ্ঠে বলে উঠল, তো
শুভ্রের নরম কণ্ঠে আয়নিকা পিটপিট করে চোখ খুলে তাকালো। নজরে আসলো শুভ্রের মোহময় দৃষ্টি। কপালে ভাঁজ পড়ল আয়নিকার। মানুষটার কি কিছু হয়েছে? এরকম অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? সব ভয় অস্থিরতা ভুলে আয়নিকা কিছুটা উচ্চ স্বরে বলল। আপনার কি শরীর খারাপ? উচ্চস্বরের কথায় কিছুটা ভরকালো শুভ্র, তবে তা বুঝতে দিল না আর্নিকাকে। তৎক্ষণাৎ আর্নিকার থেকে দূরে সরে আসলো। সে নিজের সিটে বসে বড় শ্বাস নিল। এই মেয়েটার কাছাকাছি গেলেই তার কেমন নেশা ধরে যায়। নিজের সত্তা ভুলে যায় শুভ্র। নিজেকে তার মাঝে কেমন করে যেন হারিয়ে ফেলে সে। কি করে কি করবে না কি করছে কিছুই বোধগম্য হয় না তার। মন যা চায় তাই করতে থাকে বিষয়টা। সত্যি হাস্যকর সাথে অবিশ্বাস্য। শুভ্র শেহরাজ খান নাকি মনের কথা মতো চলে? এই একটা মেয়ে তাকে এভাবে বদলে দিতে পারল? না, এ শুধু একটা মেয়ে না, তার অর্ধাঙ্গিনী, তার হৃস্পন্দনময়ী, তার হৃস্পন্দনের স্পন্দিত এক ছলনাময়ী সে। তা না হলে কি তাকে শাস্তি দিতে গিয়ে নিজেই এভাবে মায়ায় জড়িয়ে পড়তো? সে তো তাকে জব্দ করার জন্য তার কাছে গিয়েছিল, কিন্তু শেষে সে নিজেই কেমন এক অজানা মায়ায় ডুবে গেল। নিজ সত্তাকে তার সাথে ভুলে গেল, নিজ ব্যক্তিত্বকে। কথাগুলো ভেবে চোখে হাসল শুভ্র। আপনার কি কিছু হয়েছে? চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল আর্নিকা। সে এতক্ষণ শুভ্রের প্রতিটা কাজ সূক্ষ্ম দৃষ্টিতে দেখছিল। তার বোধগম্য হয় না মানুষটার এমন অদ্ভুত কাজের কারণ। আর্নিকার কথায় ধ্যান ফিরে শুভ্রের। লম্বা শ্বাস নিয়ে গাড়ি স্টার্ট করে সে। আর্নিকার দিকে এক পলকও তাকায় না, নিজ ব্যক্তিত্ব ধারণ করে গম্ভীর কণ্ঠে বলে। ঠিক বিকেলে 3:30টায় কলেজের সামনে এসে দাঁড়াবে, আমি যাব। রাস্তাঘাটের জ্যাম ভিড়ভাট্টা তার সাথে উত্তপ্ত দিনের উত্তাপ উপেক্ষা করে কলেজ গেটের সামনে এসে দাঁড়ালো শুভ্রের ব্ল্যাক মার্সিডিজ। সময় এখন পরন্ত বিকেল 4টা। নিজ ইচ্ছায় কিছুটা দেরি করে এসেছে সে। গাড়ি থেকে নেমে চারপাশে চোখ বুলিয়ে নেয় সে। না, কোথাও নেই আর্নিকা। কলেজ গেটের দিকে তাকিয়ে দেখে সেটায় এক বড় তালা ঝুলছে। আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে নেয় শুভ্র। কোথাও আর্নিকাকে না পেয়ে কিছুটা সামনে এগিয়ে যায় সে। কলেজের এদিকটায় বিভিন্ন ফাস্টফুডের দোকান রয়েছে, তার মধ্যে একটি ফুচকাও রয়েছে। সকালে আর্নিকা সেটা খাওয়ারই কথা বলেছিল। হাতে থাকা ব্ল্যাক সানগ্লাসটা চোখে পড়ে সেদিকেই এগিয়ে যায় শুভ্র। চোখে মুখে তার বিরক্তির ছাপ। পরনের ব্ল্যাক জিন্স ও অফ হোয়াইট শার্ট ঘামে ভিজে আছে। সময়টা বিকেল হলেও সূর্যের তাপ এক ফোঁটাও কমেনি। তাই এসি যুক্ত গাড়ি থেকে নামার কিছুক্ষণের মাঝেই এই অবস্থা তার। বিরক্ত ভাব নিয়ে কিছু দূর এগোতেই তার ধারণায় ঠিক করে একটা ফুচকার দোকানে বসে আছে আর্নিকা। কিছুটা স্বস্তি পেল শুভ্র, তবে তার বেশিক্ষণ স্থায়ী হলো না। মুহূর্তের মাঝেই চোখে মুখে তার রাগের আভাস দেখা গেল তার। কারণ সরভ আর্নিকার সামনে বসে আছে এক যুবক। তার বর্ষালী পীঠোদয় দৃশ্যমান শুভ্রের সামনে। মুখবিবর দেখতে পেল না সে। শুভ্রের উল্টো দিকে মুখ করে বসে আছে যুবকটি, আর আর্নিকা তার সামনে মুখে হাসি নিয়ে কথা বলছে তার সাথে। তা দেখে রাগ বাড়ল শুভ্রের। মনে হলো এই যুবকের কারণেই হয়তো আজ তাকে নিতে আসতে না করেছিল আর্নিকা। এজন্যই হয়তো সে এত দেরি করছিল। শুভ্র কথাগুলো ভাবতে ভাবতেই দ্রুত কদমে এগিয়ে যায় তাদের দিকে। চোখে মুখে রাগের আভাস স্পষ্ট তার। পরন্ত বিকেল, তবে রোদের প্রখরতায় তা বোঝা যায়। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়লেও তার প্রখরতায় ছড়াতে একটু কৃপণতা করছে না সে। সূর্যের প্রখরতায় চারদিকে এক সোনালি আভা ফুটে উঠেছে। সেই আভা আর্নিকার ফর্সা মুখশ্রীতে লেগে এক অপূর্ব সৌন্দর্য তৈরি করেছে। তার সাথে তার হৃদয় হরিণীর মুস্কি হাসি, যা এক মুহূর্তেই ঘায়াল করে শুভ্রকে। তবে আজ আর তা হলো না। আর্নিকার এই সৌন্দর্যময়ী মুস্কি হাসি অন্য এক অপরিচিত যুবকের প্রতি, তা ভাবতেই রাগে শরীর কাঁপছে শুভ্রের। আর্নিকার দিকে রক্ত লাল চোখে তাকিয়ে দ্রুত পায়ে তাদের দিকে এগিয়ে গেল শুভ্র। আর্নিকাদের কাছাকাছি আসতেই ভ্রুজোড়া কুঁচকে গেল তার। চোখে মুখের রাগ ও কাঠিন্যত ভাব কিছুটা কমে আসলো, কিছুটা বিস্ময় ছড়ালো তার দৃষ্টিতে। তবে তা বুঝতে দিল না কাউকে। খুবই সন্তর্পণের দৃষ্টির মাঝে লুকিয়ে নিল সে। আর্নিকার সামনে বসা যুবকটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর অথচ ঠান্ডা স্বরে বলল। তুই এখানে কি করছিস? শুভ্রের হঠাৎ আগমনে ও কথায় চমকে উঠে বসা থেকে উঠে দাঁড়ায় আর্নিকা। ভীতগ্রস্ত হয়ে হাত ঘড়িতে সময় দেখে নেয় সে। 4:30 বাজে। শুভ্র তাকে 4টার দিকে কলেজের সামনে যেতে বলেছিল। এবার কি বলবে সে? সকালে যা করলো তাতে আর্নিকা এখনো ভয়ে আছে। না জানি লেট করার জন্য কি করে কথাটা ভাবতেই রাগ হলো তার। তবে তা কার প্রতি তা বোঝা গেল না। তার ভাবনার মাঝেই শুনতে পেল উচ্ছ্বাসিত এক কণ্ঠস্বর। অবশেষে আসলি, তাহলে তোর অপেক্ষাই করছিলাম।
আশরাফের কথায় শুভ্র ভ্রুজোড়া কুঁচকে এক পলক আয়নিকার দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে সন্ধিহান কণ্ঠে বলল, আমার অপেক্ষা করছিলি মানে? হ্যাঁ করছিলাম, তুই তোর বউকে নিয়ে যাবি আর আমি। উচ্ছ্বাসিত হয়ে কথাটা বলতে গিয়েও থেমে গেল আশরাফ। কি বলতে কি বলে যাচ্ছিল সে, নিজেকে কিছুটা ধাতস্থ করে আয়নিকার পাশে বসা ঈশার দিকে তাকিয়ে মেকি হেসে বলল, আরে শুনলাম তুই পিচ্চি ভাবিকে নিতে আসবি, তাই অপেক্ষা করছিলাম আর কি। শুভ্র আশরাফের কথায় আর উত্তর না দিয়ে আয়নিকার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। তোমার কি ফুচকা খাওয়া হয়েছে নাকি আরো বাকি আছে? শুভ্রের গম্ভীর কণ্ঠে আনিকা নিচের দিকে দৃষ্টি স্থির করে রেখে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। তা দেখে শুভ্র আবারও রাশভারী কণ্ঠে বলল। মুখে বলো। আনিকা এবার কিছুটা রাগ হলেও তবুও সেটা দমন করে ধীর কণ্ঠে বলল। হয়েছে, এখন শুধু ভাইয়ার সাথে গল্প করছিলাম। আনিকার কথা শেষ হতেই আশরাফ পাশে শুভ্রের দিকে চেয়ার টেনে দিয়ে তাকে উদ্দেশ্য করে বলল। আরে তুই এভাবে ভয় দেখাচ্ছিস কেন? বস তো বস, আর একটা ফুচকা টেস্ট করে দেখ, দারুণ খেতে। তুই তো বেশি খাবি না, তাই আমার থেকেই একটা নিয়ে টেস্ট কর শুধু। আশরাফের কথা শেষ হতেই শুভ্র বিরক্তি নিয়ে বলে উঠল। এসব মেলি আজে বাজে খাবার তুই খা। এই কথায় আশরাফ তীব্র প্রতিবাদ করল, কিছুটা উচ্চস্বরে বলল। একদম অপমান করবি না, একবার একটা খেয়ে দেখ, তারপর তুই চাইলেও তোকে একটাও দিব না। শুভ্র কিছু বলতে গিয়েও থেমে গেল। এর সাথে তর্কে যেটা যাবে না, তাই চুপ থাকাই ভালো। তাই আশরাফকে পাত্তা না দিয়ে আনিকার দিকে তাকিয়ে বলল। চলো, দেরি হচ্ছে। আনিকা কিছু বলতে চাইল, তবে তাকে বলার সুযোগ না দিয়ে আশরাফ বলে উঠল। চল মানে, বস একটু, কতদিন পর দেখা, একটু কথা বলি। তার কথায় শুভ্র ভ্রু কুঁচকে বলল। সিরিয়াসলি, তোর সাথে আমার দুপুরেও অফিসে দেখা হয়েছে। আশরাফ এবার থতমত খেলো, মেকি হেসে বলল। আরে সেটা তো অফিসিয়াল কাজই। শুভ্র এবারেও বিরক্ত হয়। একটা ছেলে এত ফালতু কথা কিভাবে বলতে পারে? কপালে বিরক্তির ভাঁজ ফেলে বিড়বিড় করে বলে। এক ইডিয়েট আরেক ইডিয়েটের সাথে দেখা হয়ে আরো ইডিয়েট হয়ে গেছে। কিছু বললি নাকি? আশরাফের কথায় শুভ্র রাশভারী কণ্ঠে উত্তর দিল। চলো, তোমাকে ড্রপ করে দেই। তারপর ঈশার দিকে তাকিয়ে বলল। নিজেকে উদ্দেশ্য করে হঠাৎ শুভ্রের কথায় চমকালো ঈশা। এতক্ষণ সে নিশ্চুপভাবে তাদের কণ্ড কারখানা দেখছিল। মনে মনে সে বেজায় বিরক্ত আশরাফের প্রতি। সে বেশ বুঝতে পারছে তার এখানে আসার কারণ কি। সে তো বলেছিল পরীক্ষা শেষে তার সাথে দেখা করবে, তাই বলে পরীক্ষার শেষ দিনেই কলেজের সামনে চলে আসতে হবে? এটা কোনো কথা হলো? ঈশা তো বলেছিল সে দেখা করবে, তাহলে কেন এভাবে আগে আগেই তাকে না জানিয়ে কলেজের সামনে আসতে হবে তাকে? তার ভাবনার মাঝেই আনিকা তার হাত টেনে বলে ওঠে। কি রে, কই হারিয়ে গেলি? তাড়াতাড়ি চল। আর্নিকার কথায় তার দিকে তাকায় ঈশা, কিছু বলবে তার আগেই আশরাফ বলে ওঠে। পিচ্ছি ভাবি, তোমাকে আর তোমার বান্ধবীর জন্য চিন্তা করতে হবে না, তাকে না হয় আমি পৌঁছে দিব। আমি সেদিকেই যাব, তোমরা তো একটু অন্যদিকে যাবে। ঈশার বিরক্তিটা বাড়ল। মনে মনে আশরাফকে কয়েকটা কথা শোনালেও আর্নিকা ও শুভ্রের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। তোদের কষ্ট করতে হবে না, আর ওনাকেও যেতে হবে না। আমি প্রতিদিনের মতো আজকেও চলে যেতে পারবো। আর্নিকা নাকচ করে বলল। আগে তো তাড়াতাড়ি যেতিস, আর আজ এত দেরি হয়ে গেল। গাড়ি পাবি? শুভ্র আর্নিকার কথায় সম্মতি জানিয়ে বলল। এখন গাড়ি পাওয়া মুশকিল, আমাদের সাথেই চলো, না হলে আশরাফের সাথেও যেতে পারো। শুভ্রের কথায় আর্নিকা তৎক্ষণাৎ সম্মতি জানিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, আমার সাথেই যাক, আমি তো ওই দিকেই যাব। সবার কথা শুনেও বেশ কয়েকবার মানা করলো ঈশা, তারপরেও কেউ শুনল না তার কথা। আনিকার একটাই কথা, সে ঈশাকে একা ছাড়বে না এই সময়। তাদের বাড়ি কিছুটা দূরে যেতে যেতে নির্ঘাত সন্ধ্যা হয়ে যাবে। তার উপর গাড়ি পাওয়া যাবে কি না তার ঠিক নেই। অগত্যা ঈশাকে আশরাফের সাথেই যেতে হবে। শুভ্র অবশ্য বলেছিল তাদের সাথেও যেতে পারে, কিন্তু ঈশা এক্ষেত্রে রাজি হয়নি। বেকার বেকার তার জন্য তাদের অতটা রাস্তা যেতে হবে। তার থেকে ভালো আশরাফের সাথেই যাক, তার সাথে বোঝাপড়াটাও হয়, না হয় আজকেই মিটিয়ে নেবে সে। আনিকাও শুভ্র যাওয়ার পরই ঈশা ব্যাগ কাঁধে উঠে দাঁড়ায়। তার সাথে সাথে আশরাফও উঠে দাঁড়ায়, হড়বড়িয়ে বলে ওঠে। তোরা তো অন্যদিকে যাবি। আরে আরে, তোমার সাথে কথা বলতে আসলাম, আর তুমি কথা না বলেই চলে যাচ্ছ। ঈশা দাঁড়িয়ে বলল, আশরাফের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল। যা বলো তাড়াতাড়ি বলুন, আমার দেরি হচ্ছে। ঈশা সোজাসাপটা কথায় কিছুটা বিব্রত বোধ করলো আশরাফ। পর মুহূর্তে নিজেকে সামলে মুচকি হেসে বলল। আরে এত তাড়া কিসের?
আমি তো তোমাকে পৌঁছে দিবই। চলো হাঁটতে হাঁটতেই কথা বলি। ঈশা উত্তর দিল না। ধীর পায়ে সামনের দিকে এগিয়ে গেল সে। আশরাফও তার সাথে তাল মেলালো। সময়টা পড়ন্ত বিকেল। রোদের প্রখরতা কমে এসেছে কিছুটা। নীলাম্বর আকাশের পশ্চিম দিগন্ত লাল আভা ছড়িয়েছে। বাতাসে কিছুটা ক্লান্তির সুর ও কিছুটা শান্তির ছোঁয়া। আশরাফের পাশে তার হৃদয় হরিণী তালে তাল মিলিয়ে হাঁটছে। একসাথে সময়টা যদি এখানে আটকে দিতে পারত তাহলে হয়তো বেশ হতো তার কাছে। নিজের বোকা বোকা ভাবনায় মুচকি হাসে আশরাফ। ঈশার দিকে এক পলক তাকায় সে। মনের মাঝে গোপন অনুভূতির কথা জানানোর সিদ্ধান্ত নিতেই কেমন যেন অস্থিরতা ঘিরে ধরল তাকে। এতক্ষণ তো ভালোই কথা বলছিল, তাহলে এখন কথাগুলো গলার বিঁধে যাচ্ছে কেন? যেন কণ্ঠনালী শূন্য হয়ে আছে, কোনো শব্দ ভাণ্ডারের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না সে। তাকে এলোমেলো করে দিতেই মনে হয় ঈশা আবারও বলে উঠল, আপনার কি জরুরি কথাটা কি জানতে পারি? আশরাফ এবার বড় বড় শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করল। আজকে বলতেই হবে তাকে। কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে সে নিজের মাঝের সংশয় অস্থিরতা দূর করতে রক্তিম আভা ছড়ানো নীলাম্বর আকাশের পানে তাকায়। দীর্ঘ এক শ্বাস নিয়ে সেদিক পানে তাকিয়েই সামনে এগিয়ে যেতে যেতে মৃদু কাপা কণ্ঠে বলে, গাড়ি কলেজের সামনে আছে। যদি বলি তোমাকে ভালোবাসি, যদি বলি তুমি আর আমি শব্দটাকে আমরাতে রূপান্তরিত করতে চাই, তুমিময় সুখটাকে নিজের বাহুডোরে আগলে রাখতে চাই, ঠিক সেভাবে যেভাবে আমিময় মানুষটাকে তুমি নিজের মাঝে বিমোহিত করেছো। কথাটি বলেই আঁকি জোড়া বন্ধ করে রেখেই ধীর পায়ে সামনে এগিয়ে যেতে যেতে ঈশার প্রতিক্রিয়া অপেক্ষা করতে লাগলো। সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে চাইল ঈশার প্রতিউত্তর, কিন্তু বেশ কিছুক্ষণ হওয়ার পরেও ঈশার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না দেখে চোখ খুলে পাশে তাকালো সে। বড়ই আশ্চর্য হলো ঈশাকে তার পাশে না দেখে। কপালে ভাঁজ ফেলে অবাক হয়ে পিছন ফিরে তাকালো সে। ঈশা তার থেকে কিছুটা দূরে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার রাস্তার ওপারে আবদ্ধ, যেন বহু অনাকাঙ্ক্ষিত কোনো কিছু দেখে স্থির হয়ে গিয়েছে সে। তার দৃষ্টি অনুসরণ করে সেদিক পানে তাকালো আশরাফ। চলন্ত ট্রাক ছাড়া কিছুই নজরে আসলো না। দৃষ্টি ফিরিয়ে ঈশার দিকে এগিয়ে আসলো সে। কিছুটা এগিয়ে আসতেই ঈশার টলমলে আঁখিজোড়া নজর এড়ালো না তার উপস্থিতি বুঝতে পেরে ঈশা তৎক্ষণাৎ পেছন ঘুরে দাঁড়ালো। আশরাফের থেকে নিজেকে আড়াল করে কাপা কণ্ঠে বলল, আমি আসি। ব্যাস, আর কিছুই বলল না ঈশা। আর না আশরাফকে বলতে দিল। হাত বাড়িয়ে চলন্ত অটো থামিয়ে দ্রুত উঠে পড়ল সে। আশরাফ থামাতে পারল না তাকে। সে ঈশার কাছে আসার আগে দ্রুত অটো এগিয়ে চলল তার গন্তব্যে। আশরাফ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেদিক পানে। এক মুহূর্তেই কি হলো কিছুই বুঝতে পারল না সে। ঈশা তার কথা শুনল কিনা তাও বুঝতে পারল না। গোধূলি লগ্নের প্রায় আগ মুহূর্ত। চারদিকে রাত্রিকে বরণ করার প্রস্তুতি চলছে যেন। সে সময়ে শুভ্রের গাড়িতে এসে থামে এক বড় শপিং মলের সামনে। গাড়ি পার্ক করে গাড়ি থেকে নেমে আসে শুভ্র। আয়নিকা এতক্ষণ চুপটি করে বসে থাকলেও এখন আর চুপ থাকতে পারে না। শুভ্রের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে ওঠে, এ কি, আপনি বাড়ি না গিয়ে কোথায় নিয়ে আসলেন? শুভ্র তার কথার উত্তর দিল না। গাড়ি থেকে নেমে গিয়ে আয়নিকার পাশের গেট খুলে দিল। রাশভারী কণ্ঠে বলল, নেমে আসো। আয়নিকা মানল না, জেদ নিয়ে বলল, এখানে কেন নামবো? আমি বলেছি তাই, নেমে আসো তাড়াতাড়ি। না আনিকা কিছু বলতে চাইল, তবে কথার মাঝে শুভ্রের চোখ রাঙানো দেখে কিছু বলতে পারল না সে। গলায় আসা কথাটা শুকনো ঢোক গিলে আটকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল সে। শুভ্র আর কথা না বলে গাড়ি লক করে আনিকার এক হাত নিজের হাতের মাঝে আগলে নিয়ে সামনে এগিয়ে চলল। আনিকা তাদের হাতের বাঁধনের দিকে তাকিয়ে থাকে। শুভ্র তাকে এমনভাবে আগলে রেখেছে যেন এদিক সেদিক হলেই সে কোথাও হারিয়ে যাবে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল আনিকার। শুভ্র আনিকাকে নিয়ে এগিয়ে গেল শপিং মলের থার্ড ফ্লোরে, যার প্রায় সম্পূর্ণটি নতুন নতুন শাড়ির কালেকশনে ভর্তি। আনিকা অবাক চোখে দেখে আছে চারিদিকে। লাইটের আলো ঝলমল করছে, স্বচ্ছ কাচের গায়ে তা লেগে আরও উজ্জ্বল করে তুলছে। শুভ্র আনিকাকে নিয়ে সেখানকার একটি কক্ষে ঢুকে তাকে উদ্দেশ্য করে বলে, শাড়ি পছন্দ করো? আনিকা অবাক হয় শুভ্রের দিকে তাকিয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল, শাড়ি? কিন্তু আমার তো শাড়ি লাগবে না। শুভ্র কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, জানতে চাইনি, পছন্দ করতে বলেছি। আনিকা আর কিছু বলল না। নতুন শাড়ি ড্রেস কিনতে কার না ভালো লাগে, তাই সে ঘুরে ঘুরে শাড়ি দেখতে লাগলো। তখনই একটি ছেলে এসে তাকে বলল, আপনার কেমন ধরনের শাড়ি লাগবে ম্যাম বলুন, আমি সাহায্য করছি।
আর্নিকা তাকালো তার দিকে, হয়তো এখানকার স্টাফ। নিজের পছন্দ অনুযায়ী কয়েকটি শাড়ির কথা বলল সে। সেই অনুযায়ী তাকে শাড়ি দেখাতে লাগলো ছেলেটি। শুভ্র কিছুটা দূরে কলে কথা বলতে বলতে এক পলক তাকালো আর্নিকা ও ছেলেটির দিকে। বেশি মনোযোগ না দিয়ে আবারও কলে মনোযোগ দিল সে। বেশ কিছু শাড়ি দেখার পর আর্নিকা একটি নীল রঙের শাড়ি হাতে নিল। তাতে হোয়াইট স্টোনের কাজ করা, সাধারণের মাঝে গর্জিয়াস একটি শাড়ি। বেশ পছন্দ হলো তার। শাড়িটি গায়ে জড়িয়ে দেখার মাঝেই পাশে থাকা ছেলেটি বলল, এই শাড়িটাতে আপনাকে খুব মানিয়েছে ম্যাম, এটা নিতে পারেন, ভালো লাগছে আপনাকে। আর্নিকা মুচকি হেসে কিছু বলতে চাইল, তবে তার আগে শাড়িটি কেউ তার হাত থেকে টেনে নিয়ে নিল। আর্নিকা পেছন ফিরে দেখল শুভ্র শাড়িটা তার হাত থেকে নিয়ে ছেলেটির হাতে ধরিয়ে দিয়ে তারপর শক্ত করে তার হাত ধরে সেখান থেকে চলে যেতে লাগলো। মুখের বিপর তার গম্ভীর রেগে আছে কিনা বোঝা দেয়। ভীষণ অবাক হলো আর্নিকা। তার ওরূপ ব্যবহারে বিস্ময় ভরা কণ্ঠে কিছুটা উচ্চস্বরে বলল, আরে আবার কোথায় নিয়ে যাচ্ছেন? ওই শাড়িটা আমার পছন্দ হয়েছে, ওটা পেছন থেকে ছেলেটাও তাদের কয়েকবার ডেকে উঠল। কারো কথা গ্রাহ্য করল না শুভ্র। গটগট পায়ে আর্নিকাকে নিয়ে বেরিয়ে গেল সে। আর্নিকা আরো কয়েকবার থামতে বলল তাকে, তবে শুভ্র শুনল না তার কথা। আর্নিকা এবার চরম বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল, আরে সমস্যা কি আপনার? শাড়ি কিনে দেবেন না? তাহলে পছন্দ করতে বললেন কেন? আর কিনে যেহেতু দেবেন না, বললেই হয় আমি নিজে চলে যাচ্ছি, এভাবে টানা কি আছে? আর্নিকার কথা শেষ হতেই হঠাৎ হাঁটা থামিয়ে আর্নিকাকে টেনে সামনে এনে তার দুবাহু চেপে ধরে তাকে কাছে টেনে আনলো শুভ্র। তারপর দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, তুই আমার, তোর পছন্দ অপছন্দ আমার। তুই কেন অন্যের পছন্দের জিনিস পড়বি? কেন অন্যের পছন্দ তোর পছন্দ হবে? আমি যা পছন্দ করব তাই তোর। অন্যের কাছে কেন তোকে ভালো রাখতে হবে? শুভ্রের রক্তলাল চোখের দিকে তাকিয়ে ও এই গুরু গম্ভীর কণ্ঠস্বর শুনে আর কিছুই বলতে পারল না আনিকা। ভয়ে সিঁড়িয়ে গেল সে। শুভ্র কিছু সময় বাদেই নিজেদের অবস্থান বুঝতে পারল। আশেপাশের অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। বিষয়টি ভেবেই আনিকাকে নিয়ে গাড়ির কাছে চলে আসলো সে। গাড়ির দরজা খুলে আনিকাকে গম্ভীর কণ্ঠে বলল, কোনো কথা না বলে এখানে বসে থাকো। শুভ্রের রাগ এবং গম্ভীর কণ্ঠের কথা শুনে কিছু বলার সাহস পেল না আনিকা। নিঃশব্দে সে গাড়িতে বসে পড়লেও শুভ্র আবারও গাড়ি লক করে কোথায় যেন চলে গেল। ফিরে এলো আরও 10 মিনিট পর। গাড়িতে বসে আয়নাকার দিকে কয়েকটি শপিং ব্যাগ এগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করল সে। মুখবিবর গম্ভীর থমথমে। রেগে আছে নাকি রাগ কমেছে বোঝা দেয়। আয়নিকা নিজেও থম মেরে বসে আছে। কি হলো কিছুই বুঝতে পারছে না। হাতে তার শুভ্রের দেয়া ব্যাগগুলো কি আছে তাও জানে না, জানার ইচ্ছেও করছে না তার এই মুহূর্তে। শুভ্রের ব্যবহারে তার অভিমানী মনে ভীষণ অভিমান হয়েছে যে। নিশীথ রাত্রি, চারিদিকে আধার ঘনিয়ে এসেছে। রাত্রিকে বরণ করে নিয়েছে ধরনী। সময়ের সাথে সাথে রাতের আধার পাল্লা দিয়ে বাড়ছে। সময়টা খুব বেশি না হলেও ঘড়ির কাঁটা এখন 10-এর ঘরে পৌঁছেছে। সবেমাত্র ডিনার সেরে কক্ষে এলো আর্নিকা। শুভ্র কিছুক্ষণ আগেই এসেছে। আর্নিকা এতক্ষণ সুমি খান অর্থাৎ শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে কয়েকটি কাজ করছিল। সাথে অবশ্য শুভ্রতাও ছিল। এতক্ষণ হেসে খেলে তাদের সাথে কথা বললেও কক্ষে প্রবেশ করতে করতেই মুখবিবর গম্ভীর করে নিল সে। কক্ষে প্রবেশ করে শুভ্রকে সোফায় ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখে মুখ বাঁকালো আর্নিকা। শপিং মল থেকে আসার পর থেকে আর একটা কথাও বলেনি শুভ্রের সাথে সে। আর কথা বলবেও না। কেন বলবে সে, যে তাকে এতগুলো লোকের সামনে বিনা কারণে ধমক দিয়েছে? তার সাথে কেন কথা বলবে? কোনো কথা নেই তার সাথে। কথাগুলো ভেবেই আবারও মুখ বাঁকালো আর্নিকা। শুভ্রের থেকে চোখ ফিরিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল সে। কিছুটা আওয়াজ করেই ওয়াশরুমের দরজা লাগালো সে। শুভ্র এত আওয়াজে কাজের মাঝে ব্যাঘাত ঘটায় চোখ তুলে সামনে তাকালো। আর্নিকার এরূপ কর্মে হাসি পেল তার। মেয়েটা বড্ড অভিমানী, তার সাথে বোকাও বটে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আর্নিকা। শুভ্র তখনও ল্যাপটপে বিভোর। আর্নিকা বিরক্ত হলো, একটা লোক সারাদিন কি করে এত ল্যাপটপ নিয়ে বসে থাকতে পারে। তবে শুভ্রের ব্যাপারে বেশি ভালো না। তার থেকে চোখ ফিরিয়ে ড্রেসিং টেবিলের সামনে এগুলো নিত্যদিনের স্বভাবস্বরূপ চুলে বেনি করে বিছানার নিকট এগিয়ে গিয়ে একদম বিছানার কিনারা বরাবর শুয়ে পড়ল সে। আরেকার কর্মকাণ্ড সবটাই আর চোখে লক্ষ্য করল শুভ্র, তবে কিছু বলল না। আরও প্রায় 10 মিনিটের মতো কাজ করার পর ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো সে। তারপর ঘরের লাইট নিভিয়ে বিছানার দিকে এগিয়ে গেল শুভ্র। বিছানায় নিজের জায়গায় শুয়ে এক টানে আর্নিকাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল সে।
তারপর তার গলায় মুখ গুজে লম্বা শ্বাস নিয়ে পরম শান্তিতে আখিজোড়া বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিল। অন্যদিকে শুভ্রের হঠাৎ কাছে তবদা খেল আর্নিকা। শুভ্র কি করেছে বুঝতে পেরে ছটফটিয়ে উঠল সে। শুভ্রের বাহু বন্ধনী থেকে ছাড়া পেতে তার বাহু ঠেলে সরাতে চাইল। প্রতিবারের ন্যায় এবারেও ব্যর্থ হলো সে। তাতে যেন রাগটা আরও কয়েক গুণ বাড়ল। কণ্ঠনালী থেকে কোনো বাক্য ব্যয় করল না আর্নিকার নিঃশব্দে রাগে ফুঁসতে ফুঁসতে শুভ্রের বাহু খামছে ধরল সে। এবার যেন কিছুটা কাজ হলো। তৎক্ষণাৎ শুভ্র তার ডান হাতের দ্বারা আর্নিকার দু হাত মুষ্টিবদ্ধ করে নিল। আর্নিকার গলা থেকে মুখ উঠিয়ে বিরক্ত নিয়ে বলল, সমস্যা কি তোমার? সাপের মতো ফুঁসফুস কেন করছো? এই কথায় যেন আর্নিকার রাগ তরতরিয়ে বাড়ল। শুভ্রের সাথে কথা বলবে না করেও রাগে গজগজ করতে করতে বলল, আপনার সাপ মনে হয় অসভ্য বদলোক। না, সাপ কেন মনে হলো? তুমি তো তাদের থেকেও এক ধাপ উপরে। একদম ফালতু কথা বলবেন না, ছাড়ুন আমায়। আর্নিকার কথার জবাব দিল না শুভ্র। আন্না ছেড়ে দিল, বরং আর্নিকাকে আরেকটু নিজের সাথে মিশিয়ে আবারও তার গলায় মুখ ডুবিয়ে চোখ বন্ধ করল সে। আর্নিকা এবার রাগে শুভ্রের থেকে ছাড়া পেতে ছটফট করতে করতে বেশ উচ্চ স্বরে বলল, ছাড়ুন বলছি, ছাড়ুন, দূরে যান আমার থেকে। শুভ্রের থেকে এবারেও কোনো জবাব আসলো না। তবে হাল ছাড়ল না আর্নিকা। আগের থেকেও বেশি ছটফট করতে লাগলো শুভ্রের থেকে ছাড়া পাওয়ার জন্য। তার সাথে তাকে কথা শোনাতেও ভুলল না সে। রাগে ফুঁসে উঠে বলল, তখন সবার সামনে আমায় ধমক দিয়ে এখন আসছেন আমাকে জড়িয়ে ধরে ঘুমোতে। দূরে যান বলছি, দূরে যান, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শুভ্র এতক্ষণ নিশ্চুপ থাকলেও এবার আর নিশ্চুপ থাকলো না। পূর্বের অবস্থানে থেকেই নিরেট ভারী কণ্ঠে বলল, আমাকে তোমার প্রেমিক পুরুষ মনে করো না, আর না কোনো ধৈর্যশীল পুরুষ যে তোমার রাগ ভাঙিয়ে তোমার কাছে আসবে। আমার যা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি। আমি শুধু জানি তুমি আমার, মানে শুধুই আমার। তোমার উপরে কারো খারাপ নজর দূর, ভালো নজরও সহ্য করব না আমি। শুভ্রের কথায় কিছু একটা ছিল যা আর্নিকাকে থামতে বাধ্য করল। সমস্ত ছোটাছুটির নিমিষেই শেষ হলো তার। শুভ্রের এই অধিকার বোধ কোথাও একটা যেন ভালো লাগলো তার। অন্ধকারময় একটি রাত, চারদিকে আধারে ঢাকা। আকাশের মাঝেও চাঁদের দেখা নেই, ঘন কালো মেঘ জমেছে সেথায়। সেই সুবাদেই একটু বেশি অন্ধকার ঘনিয়ে এসেছে যেন। রাতের আকাশও কেমন যেন মন ভার করে আছে, ঠিক যেমন ব্যালকনিতে বসে আছে ঈশা। দৃষ্টি তার অদূরে, মনের মাঝে হাজারো কল্পনা জল্পনা। তবে তার ঠিক কী নিয়ে তা বোঝা গেল না। কলেজ থেকে আসার পর কারো সাথেই কথা বলেনি। সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ি এসে কক্ষে ঢুকেছিল আর বের হয়নি সে। একেবারে রাত্রে তার বাবার ডাকে খাবার খেতে গিয়েছিল সে। সেখানেই যেন তার জীবনের এক বড় সিদ্ধান্ত হুট করে নিয়ে নিল ঈশা। হুট করে কথাটা মানানসই হলো না তার সাথে, কারণ সব কিছু তো আগের থেকেই ঠিক করা। শুধু তাকেই আজ জানানো হয়েছে। ভীষণ অভিমান হয় তার বাবার সিদ্ধান্তে নাকি অন্য কিছুতে, তা নিয়ে নিশ্চিন্ত নয় সে নিজেও। তবে কোথাও একটা তার মনে হয় তার বাবার কথা মেনে নেওয়া ভালো। তিনি তো আর তার খারাপ চাইবে না। এখন না হয় যা হচ্ছে তা মেনে নিয়ে সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিল সে। আর তাছাড়া করার বাকিই আছে। তার বাবার কথার উপর কথা বলার সাহস বা ইচ্ছে কোনোটাই নেই ঈশার। ঈশার মনে করতে থাকে তার বাবার বলা কথাগুলো। বাবার ডাকে যখন সে কক্ষ হতে বেরিয়ে খাবার টেবিলে পৌঁছলো, তখন তার বাবা খাবার সামনে নিয়ে তার আসার অপেক্ষায় বসে রয়েছেন। আনিশার রহমান অর্থাৎ ঈশার মা তার পাশে দাঁড়িয়ে কি যেন বলছেন। ঈশাকে দেখে কথা থামিয়ে দেন তিনি। ঈশা তার বাবার পাশে বসতেই তিনি নরম স্বরে বললেন, শুনলাম তুমি নাকি কলেজ থেকে ফিরে খাওয়া দাওয়া করনি ইশামা? ঈশা বাবার দিকে এক পলক তাকিয়ে মৃদু স্বরে বলল, আসলে বাইরে থেকে খেয়ে এসেছিলাম, তাই খেতে ইচ্ছে করছে না। আলিশা রহমান এবার কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, তো এভাবে দরজা লাগিয়ে ঘরে বসেছিলিস কেন? কি হয়েছে? ঈশা এবার নিরুত্তর জবাব দিল না সে। তবে থেমে থাকলেন না আলিশা রহমান। ঈশার খাওয়া দাওয়া নিয়ে বকাঝকা করতেই থাকলেন তিনি। আব্দুল রহমান স্ত্রীকে থামিয়ে বললেন, কি শুরু করেছো তুমি? এটা খায়নি, খাবার দাও ওকে আগে। আলিশা রহমান মানলেন তার কথা। খাবার বেড়ে দিলেন ঈশাকে, তারপর নিজেও তাদের পাশে বসলেন। আব্দুল রহমান খেতে খেতে অনেক কথাই বললেন ঈশার সাথে। ঈশাও সবকিছু ভুলে বাবার সাথে তাল মেলালো। তাদের কথাবার্তার এক পর্যায়ে খাওয়া যখন প্রায় শেষের দিকে, তখনই আব্দুল রহমান কিছুটা সিরিয়াস হয়ে গম্ভীর গলায় বললেন, আমার উপর বিশ্বাস আছে তোমার ঈশা মামনি? ঈশা বাবার হঠাৎ গম্ভীর কণ্ঠে ও এমন অদ্ভুত প্রশ্নে কিছুটা চমকালো। তারপরেও নিজেকে সামলে শান্ত স্বরে বলল, তুমি ছাড়া আর কার উপরে বিশ্বাস করবো বাবা? আব্দুল রহমান খুশি হলেন মেয়ের জবাবে। জবাব যে এরকমই হবে সেটাই আশা করেছিলেন তিনি। তাই শান্ত কণ্ঠে বললেন,
তোমার জীবনের একটা বড় সিদ্ধান্ত নিয়েছি আমি। ঈশা এবার কিছুটা থমকালো, বাবার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সে। আব্দুল রহমান কিছুটা সময় নিয়ে আবারও বললেন, আগামী শুক্রবার দেখতে আসবে তোমাকে। হয়তো পছন্দ হলে, তোমার মত থাকলে আংটি পরিয়ে যাবে। ছেলে তোমার চেনাকে সেটা জানলে হয়তো আপত্তি করবে না তুমি। তারপরেও তোমার কোনো পছন্দ থাকলে আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আব্দুল রহমানের কথাগুলো যেন তার কানে বাজছে, ঈশার বারংবার প্রতিধ্বনিত হচ্ছে। তাকে না জানিয়ে তার বাবা তার বিয়ে ঠিক করে নিল। হ্যাঁ, কথাটা তো তিনি সেরকমই বললেন। তার পক্ষ থেকে সম্পূর্ণ সম্মতির আভাস পাওয়া গেল। কতদিন থেকে এসব চলছে তাকে তো কেউ বলেনি। সে সম্মতি প্রকাশ করলে আংটি পরিয়ে যাবে। তার মানে তার বাবার কোনোরূপ আপত্তি নেই এতে। আর তার শেষের কথাটি, তোমার কোনো পছন্দ থাকলে আমাকে নির্দ্বিধায় বলতে পারো। কথাটি কি তার ইচ্ছে জানার জন্য বলা হলো, নাকি বলা দরকার তাই বলল? আর তার থেকেও বড় কথা, তার পছন্দ। ঈশার পছন্দ আছে। না পছন্দ বললে ভুল হবে, এটাকে পছন্দ বলে না, ভালো লাগার খাতার একটা দরখাস্ত হয় না। এ যে ভালোবাসা, শুধু ভালোবাসা নয়, এ যেন এক পাক্ষিক ভালোবাসা, যা শুধু তাকে যন্ত্রণা দিয়েছে। ঈশার ভাবনার মাঝেই আব্দুল রহমান গাঢ় ভারী কণ্ঠে বললেন, কি হলো বলো? আমার সিদ্ধান্তে কি তুমি একমত? বাবার কথা শুনে ঈশার আখিদয়ের সামনে ভেসে উঠল কলেজের সামনে দাঁড়িয়ে অনেক ও এক অপরিচিত মেয়ের সাথে হেসে হেসে কথা বলার দৃশ্য। ঈশা ভেবে নিয়েছে সে হয়তো অনেকের প্রণয়িনী। যতই নিজেকে শক্ত রাখুক না কেন, তাদের একসাথে দেখার পর নিজেকে আর ঠিক থাকতে পারেনি ঈশা। তাই তো আশরাফকেও কোনো কথা বলার সুযোগ না দিয়েই চলে এসেছে সেখান থেকে। আশরাফ কি বলেছে তা শোনারও সময় হয়নি তার। দীর্ঘ এক শ্বাস নিল সে। এবার তাকেও এগিয়ে যেতে হবে, আর ভাববে না তাকে নিয়ে। নত মস্তিষ্কে মৃদু স্বরে বলল, তুমি যা ভালো বোঝো সেটাই করো, আমার আপত্তি নেই। আর কোনো কথা বলেনি ঈশা। কোনো রকমে খাবারটুকু শেষ করে উঠে চলে এসেছে। কথাগুলো ভাবতে ভাবতে দুফোঁটা জল গড়িয়ে পড়ল ঈশার গাল হয়ে। হাতের উল্টো পিঠে তা মুছে নিয়ে দূর আকাশের পানে তাকিয়ে বলল,